সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম অবসর নাকি নৈরাজ্য। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি স্থপতি জনাব মোবাশ্বের হোসেন, রয়েছেন বার কাউন্সিল ফিনান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জনাব সম রেজাউল করিম, রয়েছেন বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মোহাম্মদ ফারুক তালুকদার সোহেল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনিও অংশ নিতে পারবেন। এই জন্য আপনাকে ফোন করতে হবে টেলিভিশনের পর্দায় যে নম্বরগুলো আপনারা দেখতে পারবেন সেই নম্বরে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। সমঝোতা বৈঠক থেকে নৌমন্ত্রীর আহ্বানের পর বাস চলাচল শুরু। কর্মবিরতি চলাকালে বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিকদের সঙ্গে র্যাব পুলিশের সংঘর্ষ। রায়ের বিরুদ্ধে হরতাল, অবরোধ, ধর্মঘটের মতো কর্মসূচি আইনসম্মত কিনা জানতে চেয়ে রুল। আহ্বানকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চান আদালত। বিএনপি আমলে দুর্নীতি আর লুটপাটের কারণেই বিদ্যুৎ খাতে কোনো উন্নয়ন হয়নি বললেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন। রাজধানী থেকে প্রতারক চক্রের 7 সদস্য গ্রেপ্তার। চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত চক্রটি, জানালো সিআইডি। এবং পদ্মা সেতুর সুফল পেতে ঢাকা ফরিদপুর মহাসড়কে 4 লেনের কাজ শুরু। রাজধানীর সঙ্গে সড়ক পথে দ্রুততম সময়ে যোগাযোগের সুবিধা পাবেন দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসী। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের আলোচনার শিরোনামে চলে আসি। আমরা যেটা শিরোনাম দিয়েছি অবসর নাকি নৈরাজ্য, বা অনেক কিছুই বলা যায় অবসরে নৈরাজ্য। আমি জনাব ফারুক, আপনার কাছ থেকেই আলোচনাটা শুরু করতে চাই। আমরা গতকাল সকাল থেকে যদি দেখি, গতকাল সকাল থেকে অ্যাম্বুলেন্স চলাচলে বাধা, সাধারণ মানুষের যানবাহন চলাচলে বাধা, এমনকি সিএনজি টেম্পো উল্টে দেওয়ার মতো ঘটনা, অনেক ছবি আমরা দেখছি গতকাল থেকে নিয়ে আজকে দুপুর পর্যন্ত। আজকে দুপুর 2টার পর যদি ধরি, দুপুর 2টার পর আমরা দেখি যে নৌ পরিবহন মন্ত্রী, যিনি একই সাথে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি, উনি একটা ঘোষণা দিলেন মন্ত্রীদের সাথে আরও আইনমন্ত্রী এবং সড়ক ও সেতু পরিবহন সেতুমন্ত্রীর সাথে সাক্ষাৎ মানে বৈঠকের পর উনি যে ঘোষণাটা দিলেন, সেই ঘোষণায় আহ্বান জানালেন যে গাড়ি চলাচল শুরু করতে, তারপরে আবার স্বাভাবিক হলো। আমরা দেখি গতকালই তিনি বলেছিলেন যে যখন হঠাৎ করে সব কিছু বন্ধ হয়ে যায়, এবং শুধু বন্ধ হয়ে যায় না, একেবারে ব্যাপকভাবে শ্রমিকরা রাস্তায় নেমে আসে, অন্যান্য যানবাহন চলাচলে বাধা দেয়, অ্যাম্বুলেন্স আটকে দেয়, টেম্পো উল্টে দেয়, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি বলেছিলেন যে তারা সব স্বেচ্ছা অবসরে গেছে। তো আমরা এই স্বেচ্ছা অবসরের নমুনা কি দেখলাম? দেখলাম নৈরাজ্য। কি বলবেন আপনি? প্রথম কথাটা হচ্ছে যে আমি যদি মনে করি যে আমি যে কাজ করি সে কাজে আমার প্রতি কোনো অন্যায় করা হচ্ছে, তাহলে আমি সে কাজ থেকে নিজেকে সরিয়ে নিতেই পারি, কিন্তু আমি অন্য কারো কাজে বাধা দিতে পারি না। সেই যৌক্তিকতায় অ্যাম্বুলেন্সকে বাধা দেয়া, সিএনজিকে বাধা দেয়া বা অন্য কোনো ব্যক্তিগত গাড়িকে বাধা দেয়া, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য কাজ না। এবং আমার মনে হয় মাননীয় মন্ত্রী সে কথাটিকে কখনোই গ্রহণযোগ্য কোনো কাজ বলেছেন বলে আমি শুনিনি, বা এটা বলার মতো কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে যখনই পরপর একদিনের পার্থক্যে দুটো সিদ্ধান্ত আসলে, একটি হচ্ছে যাবজ্জীবন, আরেকটি হচ্ছে মৃত্যুদণ্ড, যে সাধারণ আমাদের যারা বাস চালক। আপনি মৃত্যুদণ্ডের কথাটা বলছেন, মৃত্যুদণ্ডের ঘটনাটা কি আপনি দেখেছেন? একটু পড়ে পত্রিকায় আমি পড়েছেন? সেখানে পড়লে কি মনে হয় যে একজন ট্রাক চালক একেবারে ব্যক্তিগত মানে জমি জমা নিয়ে সংঘর্ষে যেভাবে একজনকে মেরে ফেলা হয়, সেভাবে সে অস্ত্র দিয়ে না মেরে টাক দিয়ে মেরেছে। আমি যদি একটা ছোট্ট প্রশ্ন করার অনুমতি দেন না ওনার কাছে, যদি একজন সন্ত্রাসী ট্রাক ড্রাইভার হয় তাহলে তার বেলাও কি? আমি কিন্তু আপনার এই প্রশ্নগুলো ডিফাইন করবার চেষ্টা করব বা আমি উত্তর দেব।
আমি যে জিনিসটা বলবার চেষ্টা করেছি সেটা হলো যে আমি জানি না যে এই দুটো সিদ্ধান্ত এটা একটা কাকতালীয় ঘটনা না কেন যে হঠাৎ করে পরপর চলে আসলো। প্রথম যেটা আমাদের যাবজ্জীবন যেটা হলো, আপনারা জানেন যে দুজন আমাদের দেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তাদের মৃত্যুর পরবর্তী সময়ে যে ঘটনাটি ঘটলো সেটা নিয়ে যাবজ্জীবন দেওয়া হলো। এতে করেই তখন থেকে কিন্তু শ্রমিকদের মাঝে একটা উত্তেজনা যে আপনারা জানেন যে সেই দুর্ঘটনাটির পর বুয়েট রিসার্চ ইনস্টিটিউশনের লোকজন ইঞ্জিনিয়াররা মিলে কিন্তু সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে সেই দুর্ঘটনাটি পেছনে অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে ইঞ্জিনিয়ারিং ফল্ট ছিল, রাস্তার বাঁকের প্রবলেম ছিল, সেই জায়গাটির বিপরীত দিক থেকে কি গাড়ি আসছে না আসছে সেটা আরেক অন্য ওখানে অপ্রয়োজনীয় কাজ যেটা রোড অ্যান্ড হাইওয়েসের ডিপার্টমেন্টের দায়িত্ব ছিল সেগুলোকে ঠিক রাখা, সেগুলো না রাখার কারণে সেগুলো দেখা যাচ্ছিল না বিপরীত দিক থেকে, সাইনেস ঠিক ছিল না, এরকম অনেকগুলো রিজন কিন্তু বেরিয়ে এসেছিল। তো সেইরকম একটি অবস্থায় যে দুর্ঘটনাটি ঘটলো, সেই দুর্ঘটনার পর সেই ড্রাইভারকে অ্যাকিউজড করে সেখানে তাকে যাবজ্জীবন দেওয়া হলো কনভিক্ট করে। সুতরাং এইতে করে আলটিমেটলি যারা সাধারণ চালক তারা ব্যাপারটিকে এইভাবে আপনার নিল যে আমি গাড়ি চালাতে যদি আমার হাতে কখনো কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আমার যাবজ্জীবন হয়ে যাবে। ব্যাডলি রিয়াক্ট করলো সারা বাংলাদেশ থেকে। তারা বিভিন্ন রকমের যে মালিক সমিতি অফিস আছে, শ্রমিক সমিতি অফিস আছে, সেখানে ঘেরাও শুরু করলো, নেতাদের উপরে আক্রমণ শুরু করলো, বিভিন্ন রকমের বাজে অবস্থা সৃষ্টি করলো। এটা আমরা মোটামুটিভাবে তাদেরকে বোঝাতে চেষ্টা করলাম, সামাল দিতে চেষ্টা করলাম যে দেখো ভাই, এটা আদালতের জিনিস, আইনের জিনিস, আমাদেরকে এটাকে আদালতে যেই আমাদেরকে এটা বোঝাতে হবে যে এই জিনিসটি যে রায়টি হয়েছে এটা আমরা মনে করি আমাদের প্রতি ন্যায় বিচার হয়নি, এটা আমরা চিৎকার করে প্রকাশ করে এটা কিছু করতে পারবো না। এবং এই প্রসঙ্গে আরেকটি কথা বলা দরকার, আপনারা জানেন আমাদের যারা বাস ড্রাইভার বা চালক তারা লেখাপড়ার দিক থেকে কিন্তু অনেক কম, তারা আইন কিছু এত কিছু অনেক তার সেন্টিমেন্ট তাদের কাছে বড়ভাবে কাজ করে। এখানে কিন্তু প্রথম সেন্টিমেন্টটা কাজ করে। সেন্টিমেন্টটা আবার এটাও তো হয় যে সেন্টিমেন্ট যখন তারা যখন জানবেন যে তাদের দুইজন মন্ত্রী বা কয়েকজন এমপি তাদের সাথে আছেন, তখন ওই সেন্টিমেন্ট তো আরো বেশি দেখেন। সেইটাকে আমি ওই প্রশ্নের উত্তরটাকে আমি সেভাবে দেব না। আমি যে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ বাস শ্রমিক আছে, ড্রাইভারই আছে 30 লক্ষের উপরে। এখন আপনি যদি বলেন যে তারা প্রত্যেকেই মন্ত্রীর ক্ষমতাবান নিজেকে মনে করে তারা কিছু করছে, আমি এই জায়গাটাকে খুব একটা আমার কাছে কমফোর্টেবল মনে হয় না। আর সে কেউ মনে করতে পারে যার সাথে মন্ত্রীর খুব ভালো সম্পর্ক আছে, এরকম 2-4 জন থাকলে সে যদি মনে করে যে আই এম অলসো সো পাওয়ারফুল, এরকম হতে পারে। কিন্তু এদেশের 30 লক্ষ ড্রাইভার আমাদের মাননীয় নৌমন্ত্রীর কারণে নিজেকে খুব ক্ষমতাবান মনে করে, আমি এই জায়গাটা আপনার সাথে খুব একটা একমত হতে পারছি না। দ্বিতীয় আরেকটি ব্যাপার আছে, ঠিক তার পরের দিনই আরেকটি রায় চলে আসলো যেটা আমরা কেউ জানি না, এবং এমনকি আমিও জানতাম না। আই গট এ কল কি আজকে নাকি আরেকটা হয়েছে, রায় হয়েছে নিম্ন আদালত থেকে যে ড্রাইভারের আপনার মৃত্যুদণ্ড হয়েছে। এখন আপনি যে প্রেক্ষাপটটি বললেন যে তার মৃত্যুদণ্ড দেওয়ার পেছনের যে রিজনটি, সেই রিজনটি একটা ভিন্ন প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটে তার মৃত্যুদণ্ড হতেই পারে, এটা আপনি বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি, মোবাশর ভাই বা আমরা বুঝতে পারছি। কিন্তু সাধারণ এবং পরপর দুটো রায় ঠিক একদিনের মাঝে, এইটা এমন ভাবে একটা ভাইরাল সেন্টিমেন্ট কাজ করলো পুরো সেক্টরে, যেখানে কিছু আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি ওখানে আমাদের লিডারশিপ ফেল। এইটা ঠিক বলেছেন। আপনাকে একটা কথা বুঝতে হবে যে যখন কোনো পাবলিক মুভ তৈরি হয়ে যায় তখন কিন্তু লিডারশিপ সেখানে ফেল করে। লিডার কথা শুনবেন। আপনি কি জানেন আমাদের একাধিক লিডাররা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে তাদেরকে প্রশমিত করতে যে, তাদেরকে বোঝাতে যে। এখন ব্যাপারটি হচ্ছে কি যে একটি জিনিসকে না অনেকভাবে দেখা যায়, একটা জিনিসের অনেকগুলো পার্সপেক্টিভ থাকে। আপনি জার্নালিস্ট, আপনি আপনার এক পার্সপেক্টিভ থেকে দেখছেন, আমি এই সেক্টরের একজন ব্যবসায়ী, আমি এই সেক্টরের একজন জনপ্রতিনিধি, আমি আরেকটা পার্সপেক্টিভ থেকে দেখছি। ভাই আইনজ্ঞ উনি আরেকটা পার্সপেক্টিভ থেকে দেখছে, ভাই ইঞ্জিনিয়ার উনি হয়তো আরেকটা পার্সপেক্টিভ থেকে দেখছে। কিন্তু আমি একটি কথা বলবো যে আমাদের মতো দেশে যেখানে আমাদের সেন্সিবল লোকের বড় অভাব, শিক্ষিত মানুষের অভাব, এবং যেখানে পরিবহন সেক্টরে বিশেষ করে আমাদের যারা ড্রাইভার হেল্পার তাদের শিক্ষার মানের অবস্থা আমার মনে হয় আমার বলার প্রয়োজন নেই, সেই জায়গাতে কিন্তু এই যে আইনগত বিচার বিবেচনা করবার যে সেখানে সেন্টিমেন্ট বেশি ব্যবহার হয়েছে।
যেই কারণে এই জিনিসটা আমাদের ম্যানেজ করতে আমাদের সময় লেগে গেছে। উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট, মাননীয় মন্ত্রী থেকে শুরু করে আমাদের নেতৃত্বে আমরা ঘন্টার পর ঘন্টা তাদের সাথে কথা বলেছি, চেষ্টা করেছি যে জিনিসটা যেন বাজে কিছু না হয়। অ্যাডভোকেট সমর রেজাউল করিম আপনার কাছে আসি, যে সেন্টিমেন্টের কথা উনি বললেন, যে সেন্টিমেন্ট এবং কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে না পারা এই সেন্টিমেন্টের কারণে, এটাই মূল বিষয় হয়েছে, শুধু কি এটাই? দেখুন, বিষয়টা এরকম না। আপনি একটু পিছনে যদি যান তো দেখবেন যে এই রাস্তায় অবহেলাজনিত কারণে দুর্ঘটনা সৃষ্টির দ্বারা হত্যাকাণ্ড সংঘটিত হলে যে আইনে বিচার হবে, এই বিচারের প্রভিশনটাকে কিন্তু ডেভেলপ করা হয়েছিল এরশাদ সাহেবের সময়ে। পরে দেখা গেল যে সব অচল হয়ে যাচ্ছে, তখন কিন্তু আবার এটাকে জামিনযোগ্য অপরাধ করা হলো। জামিনযোগ্য অপরাধ মানে আপনি কোর্টে লয়ার লাগবেন, আপনি নিজে যে দাঁড়াই বলবেন আমি হাজির হয়েছি, আমার দরখাস্ত, আমাকে জামিন দেন, জামিন দিবে, মানে জামিন রাইট। এর ফলে কিন্তু ওই আইনটা ওই যখন জামিনযোগ্য করা হলো তার পর ভয়াবহ কিছু নৈরাজ্য দেখা দিল। কিছু কিছু উশৃঙ্খল ড্রাইভার তারা মনে করলো যে এত গেলেই হবে, দাঁড়াইলেই হবে, লুকিল লাগে না, নাম কাগজটা হলে হবে। ভাই যেটা বললেন, আপনাদের কাছে আসতো না, লাগতো না তো, বেলেবল অফেন্সে থানার থেকে বেল দেওয়া যায়, থানার ওসি বেল দিতে পারেন। এখন ভাই যেটা বলছেন 30 লাখের ঊর্ধ্বে ড্রাইভার, এর ভিতরে এই উশৃঙ্খল লোকের সংখ্যা কিন্তু খুব বেশি না। আমি যে প্রফেশনে আছি 50,000 ঊর্ধ্বে লয়ার বাংলাদেশে, এর ভিতর কিন্তু টাউট আছে, জালিয়াত চক্র আছে, কোর্টের কাগজ নকল করে কোর্টে গিয়ে হাজির হওয়া এরকম লোক আছে। কিন্তু কোর্টে মারপিট। এখন এই 50,000 লয়ারের ভিতরে ওর সংখ্যা কিন্তু খুবই কম। কিন্তু ওই 2-4 জনের ঘটনায় দেখবেন যে লয়ারদের কি একটা পোর্শন সম্পর্কে অনেক একটা ধারণা যে লয়ার তাহলে কি করে, তাহলে কি আমাকে আটকাই ফেলবে কিনা, ওনার বাড়ি ভাড়া দিলে হবে কিনা, এইটা করলে হবে কিনা, নানা রকম। এখন ওই 2-4 জনের কারণে নোবেল প্রফেশন লয়ারদের কিন্তু অনেক ধাক্কার মুখোমুখি হতে হয়। একটা কোর্টে একটা জালিয়াতি ডকুমেন্ট ধরা পড়ার পরে জজ সাহেবরা বলে আর যে সব কাগজ আছে সবগুলো দেখো, দেখো আরো কত জাল এখানে আসছে। সেই জায়গার থেকে আমার কথাটা হলো যে শুধু আবেগের জায়গা না, তারা কিন্তু সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। আমাদের মাননীয় মন্ত্রী একবার কিন্তু লাইসেন্স প্রসঙ্গে বলছিলেন, রাস্তার পাশে গরু ছাগল দেখলে চিনতে পারলে ওটাই তাদের জন্য যোগ্যতার জায়গাটা হবে। কিন্তু আপনি দেখবেন পৃথিবীর উন্নত দেশে, আমার ভাই তো নিশ্চয়ই যায়, সবাই যান, সেখানে ড্রাইভিং এর সিটে যিনি বসা থাকেন তার কনসাসনেস, তার ড্রেস, তার বিবেচনা, তার ওই বিষয়ের এক্সপেরিয়েন্স, তার ট্রেইনড আফটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য বিদেশে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে, নিজের ট্রান্সপোর্টের চেয়ে মানুষ অনেক বেশি ওঠে। এলে একটা দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে আমাদের মাননীয় 2 জন মন্ত্রীর বৈঠক দেখলাম, পরবর্তী মন্ত্রী যে ভাষায় বললেন যে এটা অবসরে গেছে, বুঝাবার চেষ্টা করা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল আমি সকল ড্রাইভারকে অভিযুক্ত করি না, 30 লক্ষ কেনা, 2-1 জন যারা এই ঘটনা ঘটাছে তাদেরকে আমি বলি দানব। এই দানবদের কৃতকর্ম অথবা আদালতের একটি রায়কে ঘিরে যে ভাবে মন্ত্রী বক্তব্যটা রাখলেন, এর কাছে আমার মনে হচ্ছিল নিষ্ঠুর পরিহাস। নিষ্ঠুর পরিহাস কাদের সঙ্গে? হসপিটালে যে যেতে পারতেছে না, যে বাচ্চা স্কুলে যেতে পারতেছে না, দূর থেকে বাস স্ট্যান্ডে এসে অসহায়ের মতো আটকে পরীক্ষার্থী, তাদের দুরবস্থার সঙ্গে একটা নিষ্ঠুর পরিহাসমূলক বক্তব্য মনে হয়েছিল। এক। দ্বিতীয়টা আমার মনে হয় বিচার ব্যবস্থা না থাকলে কিন্তু সভ্যতা থাকবে না, আপনি আমি যে যেখানেই থাকি না কেন। আজকে আমি একটা কোর্টে একটা মামলা করতে গেছিলাম। আপনি বিচার ব্যবস্থার কথা বললেন, এখানে যখনই আদালতের রায়টা হলো, চুয়াডাঙ্গার ড্রাইভার তো আমরা দেখি যে খুলনার, বৃহত্তর খুলনায় ধর্মঘট শুরু হয়ে গেল, তখন আমরা অনেক ক্ষেত্রেই দেখি আদালত স্বপ্রণোদিত হয়ে অনেক কিছুতে যায়, অ্যাকশনে যায়, বা এই ক্ষেত্রে আমরা কিন্তু দেখি না। তখন আমরা চাই যে আদালত গেলে তখন হয়তো অনেক কিছু হয়ে যাবে, যে সমাধান হবে, বা যারা এটা করছে তারা এটা সাবধান হবে যে হ্যাঁ আদালতের বিরুদ্ধে আমরা যাচ্ছি। কোন ক্ষেত্রে দেখি, কোন ক্ষেত্রে দেখি না। কি বলবেন আপনি এটা? দেখুন, আমি যেটা বলতেছিলাম যে আজকে আইনমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলেছেন এটা আদালতের বিষয় না। আমি বলছি যে আজকে আমি একটা কোর্টে একটা মামলা অ্যাটেন্ড করলাম, তা আমার যে ক্লায়েন্ট তার আত্মীয় স্বজন, বউ বাচ্চা সকলে কোর্টের ভিতরে। খুব স্বাভাবিকভাবে তাদের এক্সপেকটেশন ছিল তারা একটা রিলিফ পাবে। আমারও প্রফেশনের এক্সপেরিয়েন্স থেকে আমার ধারণা একটা রিলিফ পাবো। যখন কোর্ট রিলিফটা দিলেন না, আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার ক্লায়েন্টটা কোর্টের ভিতর কান্নাকাটি শুরু করলো, বাইরে গিয়ে চিৎকার করে কান্নাকাটি করছে। আমি কিন্তু কোর্টে রিয়্যাক্ট করতে পারিনি এই কারণে, কোর্টের এই ডিসিশনটার সঙ্গে আমি একমত হতে নাও পারি, আমার ফোরাম আছে অন্যত্র, সেখানে আমি যেতে পারবো।
এই যে জাজমেন্টটাকে ঘিরে এই ঘটনাটা হচ্ছে সেটা তো একটা কোর্ট দিয়েছে এবং সিনিয়র জুডিশিয়াল অফিসার ডিস্ট্রিক্ট জাজ লেভেলের অফিসাররা দিয়েছে। এই রায়টা সঠিক নাও হতে পারে, হাইকোর্ট আসলে এই রায়টা খালাস হয়ে যেতে পারে, হাইকোর্টে বহাল থাকলে অ্যাপিলেট ডিভিশনে খালাস হতে পারে, অথবা অ্যাপিলেট ডিভিশনে যেটা থাকবে সেটাকে মেনে নিতে হবে। ওনরা এইটার বিরুদ্ধে আদালতের ডিসিশনের এগেনস্টে কিন্তু তাদের চ্যালেঞ্জিং অবস্থা। তারা কিন্তু বলেননি যে ওই আইনটা বাতিলের দাবিতে আমরা এটা করতেছি, তারা কিন্তু জাজমেন্টের এগেনস্টে গিয়েছেন। এখন সুমোটো রুল কেন হচ্ছে না? প্রতিনিয়ত বড় বড় রাজনৈতিক সংগঠনও যখন আদালতের ডিসিশনের বাইরে, ধরেন একটা উদাহরণ বলি, বেগম খালেদা জিয়ার বাড়ির মামলার পরে, মইনুল রোডে যে বাড়িটার মামলার পরে, অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্টের পরে বাংলাদেশের বারবার ক্ষমতায় যে একটা রাজনৈতিক দল তারা পল্টনে মিটিং করে বলল এই আদালতের রায় মানি না, মানবো না। এখন আদালতের জুরিসডিকশনটা কিন্তু খুব বেশি না, আদালতের ম্যান পাওয়ার নিজস্ব না। আদালত যে অর্ডারটা দেয় সেটাকে এক্সিকিউট কিন্তু নির্বাহী বিভাগকে করতে হয়, পুলিশকে করতে হয়, সরকারকে করতে হয়। আদালতের ঘাড়ে উপচে পড়া এত বেশি মামলার ভিড় আছে, তার ভিতরে কিন্তু আদালত এই বিষয়টা যখনই আনা হয়েছে একটা পক্ষ থেকে, আদালত কিন্তু সেটাকে কগনিজেন্সে নিয়ে রুল ইস্যু। কিন্তু আমাদের সাধারণ মানুষের আশা ছিল, আশা করাই যায়, আশা ছিল যে হ্যাঁ একজন আইনজীবী করেছেন, কিন্তু তার আগেই যখনই খুলনায় শুরু হলো তখনই হয়তো আমরা চাচ্ছিলাম যে এরকম আদালত অনেক। এখানে একটু টেকনিক্যাল ডিফিকাল্টি, এই জাজমেন্টটা কিন্তু সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের না। হাইকোর্ট তার জাজমেন্টের এগেনস্টে যদি কোনো অ্যাক্ট হয়, এটা নোটিশ আসলে তিনি কিন্তু সুমোটো রুলও দেন। এই জাজমেন্টটা কিন্তু সাবঅর্ডিনেট কোর্টের। এখন সাবঅর্ডিনেট কোর্টের জাজমেন্ট কেউ না মানলে সেটা আদালতের কাছে ফর্মালি না আসা পর্যন্ত হাইকোর্টের নিজের ডিসিশন কিন্তু এটা ভায়োলেট করা বা চ্যালেঞ্জ করা না। এখানে একটু টেকনিক্যাল দূরত্ব আছে, কিন্তু আদালত কিন্তু এক মুহূর্ত দ্বিধান্বিত হন নাই যে এটাকে কারণ দর্শা। আদালত কিন্তু লিমিটেশন রেখেছেন, হঠাৎ করে কোনো অর্ডার দিয়ে দেন না যে এই করে ফেলো। আদালত কিন্তু গভর্নমেন্টকে কনসার্ন তাদেরকে বলছে। আমরা আদালতের বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হলাম। আমরা দেখি যে মোবাশ্বের ভাই আপনার কাছে আসি যে এই যে মানে আমরা দেখলাম গত 2 দিন, আমরা এর আগে খুলনায় দেখেছি, খুলনার পরে খুলনারটা অবসান হলো, তারপরে আবার এই শুরু হলো সারা দেশে। তো এটা এখন আপাতত মন্ত্রী বলেছেন, মন্ত্রীর বাসাতেই বলা হচ্ছে, মন্ত্রীর বাসাতেই মিটিং হয়েছিল, সেখান থেকে হয়েছে এবং মন্ত্রী বলেছেন। তো দেখেন, মন্ত্রী বলার চেয়ে আমার কাছে সবচেয়ে কষ্ট যেটি দিয়েছে যে মন্ত্রী মহোদয় যে বক্তব্যগুলি দিয়েছে সাধারণ মানুষের দৃষ্টিতে, আমি যদি একদম সাধারণ একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে আমাকে টিজ করা হয়েছে। এটা বক্তব্যটা আমার কাছে এরকম মনে হয়েছে যে হরতাল করেছে যাতে, তো আপনার অসুবিধা কি? শুনতে খারাপ লাগবে। এবং এরই পাশে যে মানুষটিকে আমি অসম্ভব রকম ভালোবাসি, আমাদের সেক্রেটারি জেনারেল যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি একেবারে নিচে থেকে উপরে উঠে এসছেন কর্মী হিসাবে, যে জায়গায় পৌঁছেছেন। উনি কি বললেন? অযৌক্তিক। আমি তো অযৌক্তিক এইভাবে মনে করি যে আমার সন্তান আমাকে প্রতিদিন তাকে 10 টাকা দিতাম, সে একদিন 11 টাকা ছিল, আমি তাকে বললাম বাবা তোমার 11 টাকা চাওয়াটা তো অযৌক্তিক। এই জিনিসটি কি অযৌক্তিক না বেআইনি না অবৈধ? পার্টির জেনারেল সেক্রেটারি, আমি তাকে মন্ত্রী হিসাবে বলবো না, একটি গ্রাসরুট থেকে তৈরি হওয়া একটি দলের জেনারেল সেক্রেটারি ক্ষমতা হলো না অন্যায়কে অন্যায় বলার, সেটাকে উনি অযৌক্তিক বলে থামিয়ে দিলেন। এইগুলি আমাকে প্রচন্ড রকম পীড়া দেয়। এখন আসা যাক, এই জায়গাগুলিতে কি আমরা এই যে শ্রমিকদেরকে এককভাবে দায়ী করছি, আমরা তাদের স্ট্রাইকের কথা বাদ দেই, তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে যে আমরা দায়ী করছি, সরাসরি কি আমরা এটা করতে পারি কিনা এটা নিয়েও কিন্তু চিন্তা করার ব্যাপার আছে। চিন্তাটি এইভাবে আমি বলতে চাই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, কতগুলি কারণ আছে। তার মধ্যে একটি কারণ, আমরা যদি এই দুর্ঘটনাটি নিয়ে আলাপ করি, সেখানে দেখা গেছে যে ড্রাইভারের প্রায় 3 বছর পর্যন্ত লাইসেন্সের মেয়াদ ছিল না, গাড়ি আসেন না, মেয়াদ ছিল না মানে রিনিউ প্রশ্নটা না, সে এই সময় পাগল হতে পারে, অনেক কিছু হতে পারে। গাড়ি মালিক যিনি, সেই গাড়ির ফিটনেস নাই, গাড়ি সঠিকভাবে ডিজাইন হয়েছে নাকি না সেগুলি এখন টেস্ট করলে অনেক কিছু পাওয়া যাবে। কারণ বাংলাদেশের অলমোস্ট সব এখানে বডি যেগুলি বানানো হয় সেগুলি এক্সটেন্ড করা হয় 2টি সিট বেশি করার জন্য, এগুলো আমাদের স্টাডি রিপোর্টে এসেছে। শুধু এখানে না, এরপরেও আরো ঘটনা আছে। রাস্তার মোড়গুলি সঠিকভাবে করা হয়েছে কিনা, অর্থাৎ দুর্ঘটনা কিন্তু ঘটে অনেকগুলি কারণে, এবং এগুলি স্লোলি বাড়তে বাড়তে আপনার ফ্র্যাঙ্কেনস্টাইনে পরিণত হয়েছে। যখন একটি মানুষ 3 বছর ধরে রাস্তায়, সরকারের হাইওয়েতে 3 বছর ধরে লাইসেন্স ছাড়া চলছে,
একজন মানুষকেই যদি আমি চিন্তা করি, তাকে দেখে তো আরো 1000 মানুষ চিন্তা করবে যে লাইসেন্স ছাড়া চলা যায়। তাহলে ওই একটি পার্টিকুলার এলাকা নিয়েই যদি আমি চিন্তা করি, ওই এলাকার ডিসি সাহেবকে কি জেলখানায় নেওয়া হয়েছে? ওই এলাকার এসপি সাহেবকে কি জেলখানায় নেওয়া হয়েছে? নাকি ওনারা বলেছে এই রাস্তার দায় দায়িত্ব আমার না? এইগুলি কিন্তু আমরা কখনো বলি না। এই শ্রমিকগুলিকেই আমি যদি এখন মিডল ইস্টে পাঠাই, উন্নত দেশে পাঠাই, তারা কিন্তু হরতালও করবে না, স্ট্রাইকও করবে না, মানুষও মারবে না। ভালোভাবে গাড়ি চালাবে। কেন? জি। এই কেনগুলির একটি রাস্তা হচ্ছে বাংলাদেশে আইনের শাসন তৈরি করতে আমরা পারি নাই, উপস্থাপন করতে পারি নাই। আমরা যদি এই কাজটি যদি আমরা করতে পারতাম তাহলে দুরবস্থা হতো না। এখন আসা যাক, আমরা ওরা স্ট্রাইক করেছে বলে আমরা আজকে এই মিটিংয়ে বসেছি। ডাক্তাররা যেদিন স্ট্রাইক করেছিল, আপনি কি কোনো প্রোগ্রাম করেছিলেন? করেছিলাম। তাহলে তো একটা বিরাট খবর। কিন্তু সবসময় করি। তাদের কি কোনো বিচারের ব্যবস্থা হয়েছে? তাদের কয়জনকে জেলখানায় নেওয়া হয়েছে? এই যে আইনজ্ঞ ব্যক্তিরা আছেন, এই তো কয়দিন আগে চিটাগাঙে কি করলেন ওনারা? কোর্টের ভিতরে কোর্ট ভেঙে ফেললেন ওনার লোক জামিন পায়নি বলে। সেটার কি বিচার না, হয়েছে? সেটা কিন্তু আইনের আওতায় আসছে না, যারা ইনভলভ সবাই আইনের আওতায় আসছে। জি, আমরা- এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা এই সামগ্রিক আপনি আইনের শাসনের কথা বলছেন। আইনের শাসনের না, সর্বক্ষেত্রে, এইখানে সর্বক্ষেত্রে। খালি আপনি জি, রাস্তায় আইনের জি, শাসন করবেন, জি, এটা আমি কিন্তু একজন কোনোদিন দর্শকের হবে না। প্রশ্ন নিয়ে নিই। জি, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আমি নিয়াজ বলছি। জি বলেন। আচ্ছা, আমি বরিশাল থেকে। আচ্ছা, জি, আমার বলেন। কথাটা হচ্ছে যে ধর্মঘটটা ডেকেছিল শ্রমিকরা, এবং সেখানে শ্রমমন্ত্রী আছে, কিন্তু আইনমন্ত্রী সেখানে সেই বৈঠকে আইনমন্ত্রীর সাথে কি ধরনের নেগোশিয়েট হতে পারে, বা আইনমন্ত্রী কি ধরনের নেগোশিয়েটের আশ্বাস দিতে পারে যে প্রেক্ষিতে অবরোধ উঠবে, বা আইনমন্ত্রী আসলে কি, তাহলে বিষয়টা আদালত মানে বিষয়টা আসলে আমাদের কাছে কি বুঝবো আসলে আমরা এখানে? জি, উনি উনি আইনমন্ত্রীর সাথে বৈঠক এবং আমাদের সড়ক মানে সড়ক ও সেতুমন্ত্রীর সাথে বৈঠকের কথা বলছেন যে এখানে শ্রমমন্ত্রী নাই কেন? কি আলাপ সেই করতে পারে? এটা সরকারের পক্ষ আসলে থেকে ওনারা আমি তো প্রতিনিধিত্ব করেছেন। কেন কি কারণে গেছেন বলতে পারবো না, তবে আমার কাছে মনে হয় যে যেহেতু একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য থেকে একটি সাজা হয়েছে, আইনমন্ত্রী সেটা বোঝানোর চেষ্টা করেন। আইনমন্ত্রী বুঝাতে পারেন যে এটা একটা পদ্ধতি আইনের অধীনে হয়েছে, এই ক্ষেত্রে ব্যক্তিগতভাবে সরকারের অথবা মন্ত্রণালয়ের কিছু করণীয় ছিল না। আমাদের দেশের বিদ্যমান ব্যবস্থা অনুযায়ী সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হয়েছে। আপনি এটা দ্বারা সংক্ষুব্ধ হলে আপনি উচ্চতর আদালতে গিয়ে আপনাদের যুক্তিগুলো আছে সেগুলো তুলে ধরেন। হয়তো আমাদের মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক, আমার সঙ্গে কালকেও তার কথা হয়েছে, যে উনি বলছেন যে আমি বুঝাবার চেষ্টা করেছি যে আপনাদের অনেক লজিক্যাল আর্গুমেন্ট আছে, সেই আর্গুমেন্টগুলো তো যথা জায়গায় বলতে হবে। আপনি নারায়ণগঞ্জ যেতে চাইলে আপনি নিশ্চয়ই আরিচার কোনো বাসে উঠলে হবে না। সেই প্রক্রিয়াগুলো হয়তো উনি সেখানে ক্লিয়ার করতে যেতে পারেন। জি, আমরা দেখি যে এই বোঝানোর প্রক্রিয়াটা তো নিশ্চয়ই শুরু থেকেই ছিল, এবং আপনারা আপনাদের আপনি বলছেন যে শ্রমিকরা একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, কিন্তু আবার এই অভিযোগটা করা হয় যে একটা দেখানোর বিষয় ছিল, যে হ্যাঁ আমাদের শক্তিমত্তাটা দেখানোর বিষয় ছিল। এটা বললে আপনি কি দেখেন, বলেন? আপনি যদি- আজকে যেটা আপনারা নিয়ন্ত্রণ করতে আপনি পারলেন, যদি- 1.5 দিন পরে যেটা নিয়ন্ত্রণ করতে পারলেন, আপনি- সেটা আগে আপনি কেন যদি পারলেন না? ব্যাপারটাকে এরকম বলেন যে রিউমার তো লট অফ মুভস ইন মার্কেট। আমি সেই রিউমার নিয়ে আমি কোনো কমেন্টস করব না। আমি আপনাকে যে জিনিসটা বোঝাবার চেষ্টা করছি, যে কথাটি আমি এর আগেও বলেছি, এখনো বলছি, যে আমরা কাদেরকে নিয়ে কাজ করি, হোয়াট আর দ্য কোয়ালিটি অফ দোজ পিপল। আপনি যখন ওই মানুষগুলোর ওই জায়গাটা থেকে, ওই পার্সপেক্টিভ থেকে দেখবার চেষ্টা করবেন, তখন আপনার কাছে ব্যাপারটিকে মনে হবে যে এটাকে আদৌ মেকি, এটাকে কোনো নাটক না, রিয়েলি এরকম একটা ঘটনার দ্বারা মানুষ সংক্ষুব্ধ হতে পারে। আপনি যদি ওই পার্সপেক্টিভ থেকে না দেখে ব্যাপারটাকে একটা রাজনৈতিক মোড়ক দিয়ে এটাকে আপনি ভাবতে চান, হ্যাঁ ভাবতে পারেন, কেউ কেউ হয়তো ভাবছেও, কিন্তু আমি সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি করিনি, এবং চেষ্টা করেছি বলেই আজকে যেই স্বাভাবিক অবস্থাটি আমরা নিয়ে আসতে পেরেছি, সেটা আমাদের চেষ্টারই ফল। কিন্তু আপনি যদি মনে করেন যে আজকে আপনি হয়তো আপনার একটা ব্যক্তিগত গাড়ি চালান, আমিও আমার একটা ব্যক্তিগত গাড়ি চালাই, এখন আমি ব্যক্তিগত গাড়ি চালালেই যদি কোনো কারণে দুর্ঘটনা হলেই যদি আমাকে বলা হয় আমার যাবজ্জীবন হয়ে যাবে, আমার মৃত্যুদণ্ড হয়ে যাবে, এইভাবে যদি আমাকে ডিটেল না দিয়ে এটা স্বাভাবিকভাবে বোঝানো হয়, এবং আমার দেশে বুঝবার মতো যোগ্যতা না থাকে, তাহলে আমি কিন্তু সংক্ষুব্ধ হতেই পারি, আমি কিন্তু অনেক ডেসপারেট কাজ করেই ফেলতে পারি। আমাদের পরিবহন সেক্টরে আমাদের যারা ড্রাইভার, আমাদের যারা কন্ডাক্টর, আমাদের যারা হেল্পার,
তাদের কিন্তু আমি বারবারই বলেছি যে তাদের এই আইনগত ব্যাপারগুলো বুঝবার মতো যোগ্যতা তাদের কম, যে কারণেই তারা খুব অল্পতেই উত্তেজিত হয়ে এই কাজগুলো করেছে। এবং আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন জেলায় জেলায়, আমি আপনাকে অনেকগুলো জেলার কথা বলতে পারি যারা শারীরিকভাবে পর্যন্ত আপনার আক্রান্ত হয়েছে। তাহলে কি আপনি এর পরেও বলবেন এটা আমাদের নাটক? এর পরেও কি বলবেন যে আমরা ইচ্ছাকৃতভাবে সরকারকে বিব্রত করবার চেষ্টা করেছি, জনগণকে কষ্ট দেবার চেষ্টা করেছি? যদি আপনারা সেই অভিযোগ করতে চান, আমার কিছু বলার নেই। মানে মাত্র দেড় দিনে এই ঘটনা শুরু এবং শেষ, এইটার কারণেই কিন্তু এই বিষয়টির উদ্ভব হয়েছে। না, এটা আমি ওনার সাথে একটা প্রশ্নে আমি অসম্ভব রকম একমত পোষণ করি। এই যে দুর্ঘটনাটি ঘটলো এবং যে আন্দোলনটি হলো, এটা শুরু থেকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে কি হয় নাই? শুরু প্রশ্ন আছে তো, এই প্রশ্ন আছে। জি। এখন শুরুটা কোথায়? আমি তো শুরু বলবো, ডাক্তাররা আন্দোলন করেছিল, তাদেরকে কি পানিশমেন্ট দেওয়া হয়েছিল? 3 বছর ধরে গাড়ি চালানো হচ্ছে, তাকে কি বন্ধ করা হয়েছিল? হাইকোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে ভটভটি নসিমন রাস্তায় চলতে পারবে না, সেই রাস্তায় চলা কি আপনি বন্ধ করতে পেরেছিলেন? বন্ধ করতে পারেননি, উপরন্তু প্রতিদিন হাজার হাজার জন। আমি আসছি, এই যে না পারা, এই হাইকোর্টেরই অর্ডার, এটা তো লোয়ার কোর্টের, হাইকোর্টের অর্ডারকেই যদি মান্য করাতে না পারেন, আরো খারাপ কথা আপনার এখানে আমাকে বলতে হবে। আমি এখানে 4-5 বার বলেছি, আবারও বলি, যেখানে রাষ্ট্রপতি বসবাস করেন, যেখানে প্রধানমন্ত্রী বসবাস করেন, যেখানে চিফ জাস্টিস বসবাস করেন, সেই শহরে চিফ জাস্টিসের বাড়ির সামনে দিয়ে চিফ জাস্টিসকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে উল্টা দিক দিয়ে গাড়ি যাওয়া হয়। সেই গাড়িতে থাকেন এমপি, থাকেন মন্ত্রী, থাকেন এসপি, থাকেন সিএসপি, থাকেন যত রকমের আছে সবাই, তাদের কি পানিশমেন্ট দেওয়া হয়েছে? যদি না দেওয়া হয়ে থাকে, যদি না দিতে পারেন, তাহলে আপনি কিভাবে আশা করেন যে এই মানুষগুলিকে আপনি কন্ট্রোলে রাখবেন? কন্ট্রোলে রাখার আগেই তো তাদেরকে আপনি তৈরি করে ফেলেছেন মনস্টার। এই বিচারগুলি যদি আপনি করতে পারতেন, এই বিচারগুলি যদি গঠনমূলক হতো, সত্যিকার অর্থে বিচার হতো। এবং বিচারের আরেকটি তথ্য আমি সবসময় বলে থাকি, যে দল সরকারে থাকবে তাদের বিচার সবার আগে করতে হবে, পরবর্তীতে বিরোধী দলের কথায় যেতে হবে। তাদের লোক যদি অন্যায় করে তাদেরকে কঠোরতম শাস্তি দেন, সেই শাস্তির সুফল সবচেয়ে বেশি পাওয়া সম্ভব। আমরা কি এই কাজগুলি করেছি? আমরা আজকে আপনি এটা নিয়ে করছেন, কালকে একটা 10তলা বিল্ডিং ভেঙে পড়ুক, এটা নিয়ে আপনারা আর একটিও কথা বলবেন না। আমি প্রায় একটি কথা বলি, বাংলাদেশে এখন একটি কাজ হচ্ছে, আপনার মাথা ব্যথা দূর করার সহজ রাস্তা, আপনার পায়ে উঠছে জোরে একটা লাঠিতে বাড়ি দিতে হবে, so that you cannot follow up the whole thing. These are the things. আপনাকে সমন্বিতভাবে প্রচেষ্টায় যেতে হবে। এই প্রচেষ্টা কি হবে? এই প্রচেষ্টাটা হলো সিম্পল, জাতির পিতা বঙ্গবন্ধু এই মাসে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি ব্যক্তিগতভাবে মনে করি জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন, আর তার কন্যার এখন সময় এসছে এই মাসেই ডিক্লেয়ার করা, জিম্মি করার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার আন্দোলন এই মাস থেকে আমি শুরু করব। আরেকটা প্রশ্ন আছে, প্রশ্নটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, রাসেল জয়পুরহাট থেকে বলছি। জি বলেন। জি, গতকাল যে রায়ের প্রেক্ষিতে যে মাননীয় মন্ত্রী জনাব শাহজাহান খান যে মন্তব্যটি করলেন, 16 কোটি মানুষকে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে যে মন্তব্যটি করলেন, এই মন্তব্যের কারণ এটি হতে পারে কিনা যে তিনি যেহেতু একটি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের একজন বড় লিডার, তো এই রায়টি তারই অধীনে এক ড্রাইভারের বিপক্ষে যাওয়ার ফলে সংক্ষুব্ধ হয়ে তিনি এই মন্তব্যটি করেছেন কিনা। এবং মন্ত্রীরা প্রায় বলেন যে প্রত্যেকদিন হরতাল বা ধর্মঘটে দেশের কোটি কোটি টাকা ব্যয় হয়। তো এখানে অনেকটাই আমরা দেখলাম যে একজন মন্ত্রীর ইন্ধনেই এই হরতাল বা এই ধর্মঘটটি হলো। এই যে দেশে 2 দিনে বা 3 দিনে যে এই এত কোটি কোটি টাকার ক্ষতি হলো, এই দায়টি কে নেবেন? এই প্রশ্ন দুটি। জি, অ্যাডভোকেট সমর রেজাউল করিম, আপনি যদি এটা বলেন। আমি পাশাপাশি আপনাকে আরেকটি মানে জানার ইচ্ছা আর কি, যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো আজকে বলেছেন যে পুলিশের রেকার যে যারা পুড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরা তো অনেক ঘটনায় দেখি যে মানে বিএনপি যখন হরতাল অবরোধ করেছে, তো বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক ক্ষেত্রে হুকুমের আসামি করা হয়েছে। এখন এই ক্ষেত্রে হুকুমের আসামি কে হবেন? আপনি আইনবিদ, আপনি বলতে পারবেন এত ভালো। দেখুন, আমি নাগরিক হিসাবে যেটা বুঝি, আমাদের দেশে বিদ্যমান আইনে কিন্তু ফারুক ভাই যদি একজনকে খুন করার জন্য আমি বলছি কোপ দেন,
উনি শুধু একা অপরাধী হবেন না, আমি যদি কোপ দিতে ওনাকে প্ররোচিত করি, রাইট, তাহলে আমার ল বলছে সেকশন 119 109 34, আমি দূরে থেকে বসে যদি প্ররোচিত করি এবং কমন ইন্টেনশনে তার সঙ্গে আমার ইনভলভমেন্ট থাকে, আমি ডাইরেক্ট যদি পার্টিসিপেট নাও করি, তাহলে আমার দেশের বিদ্যমান আইন বলছে আমি সম অপরাধী হব। সম অপরাধী হলে সমান শাস্তির উপযুক্ত আসামি হব, এটা গণ্য হবে। যে কথাটি এখানে আলোচনায় আসছে, আপনি যখন মন্ত্রী হন তখন কিন্তু আপনাকে শপথ নিতে হয় এবং সেই ওতটা কিন্তু সাংবিধানিকভাবে ওত নেওয়া হয় যে আপনি কি কি দায়িত্ব পালন করবেন। সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি আপনার ব্যত্যয় হয়, তাহলে আপনি শুধু মন্ত্রী না, এই ব্যত্যয়ের কারণে আপনি সাবজেক্ট টু প্রুভ এটা, তাহলে সেই ক্ষেত্রে দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে। কারু কোনো অধিকার নাই জনগণের অধিকার নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা। আর একটা জিনিস ভাই, কখনোই ক্ষমতা এবং দাম্ভিকতা চিরস্থায়ী না, কেউ থাকে না। অনেককে দেখছি বিশাল ক্ষমতার দাম্ভিকতায়, আবার দেখছি আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। এই জায়গাটা আমার কাছে খুব স্পর্শকাতর এই কারণে, দেশ একটা স্থিতিশীল অবস্থায় এগিয়ে চলছে, ডেভেলপমেন্ট হচ্ছে, হ্যাঁ একটা ঘটনা ঘটতে পারে, সেই ঘটনা আদালতের মধ্য দিয়ে নিষ্পত্তি হতে পারে, কিন্তু সেই ঘটনাকে সারা দেশে একটা অবস্থা সৃষ্টি করার ভিতর থেকে ভাই চমৎকারভাবে তার জায়গাটা ক্লিয়ার করছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ডেফিনেটলি প্রভোকেশন না থাকলে এই জাতীয় অবস্থাটা হয়নি। আর একটা কথা আমি যদি বলি, যে যাদেরকে আপনারা ডিউটি দেন মালিকরা, মানে আমাকে আদারওয়াইজ নেবেন, আমার বোঝার জন্য বলছি, আপনি একজন ট্রাক ড্রাইভার বা বাস ড্রাইভারকে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি স্ট্যান্ডিং যে ডিউটিতে দেন, মানবীয় আচরণটা কোনো কোনো ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় অমানবিক দায়িত্বের ভিতরে আপনি তাকে চাপিয়ে দিচ্ছেন। দ্বিতীয় হচ্ছে, আপনি যখন অর্গানাইজেশন করবেন তখন কিন্তু তার ওয়েলফেয়ারটা দেখতে গেলে আপনি তাকে ট্রেইনড আপও করবেন। আমার প্রফেশনে কিন্তু আইনজীবী যিনি হন তাকে 6 মাসের ট্রেইনড আপ করতে হয়, ডাক্তার হলে তাকে কিন্তু ইন্টার্নি করতে হয়। এই জায়গায় আপনি একটা অর্গানাইজেশন করতেছেন, লেবারদের অর্গানাইজেশন, সেখানে কি আপনি তার ওয়েলফেয়ারের জন্য, তার ট্রেইনড আপ করার জন্য, তার ম্যানার কি হওয়া উচিত, এটিকেট করা উচিত, আপনি এক একটা শিবির করে 50 জন করেন, 100 জন করেন, কোনো ট্রেনিং এর ব্যবস্থা আছে নাকি ও বিপদে পড়লে শুধু ওরে ঠেকাবার জন্য ওরে প্রোটেকশন আমরা দাঁড়াবো? আমি আসছি, আমি এটা আরেকটু আপনাকে এটা সাপ্লিমেন্ট একটা কোশ্চেন দিয়ে দিই, যে আমরা দেখি যে অনেক ক্ষেত্রে যে ড্রাইভারদের ক্ষেত্রে, ড্রাইভার বা হেল্পার যারা আছে তারা আপনাদেরই তো ড্রাইভার এবং হেল্পার, তাদেরকে আপনারা দিচ্ছেন, বেতন দিচ্ছেন, তারা যখন একটা শিফট করছে, মানে চিটাগাং যাচ্ছে, সেই গাড়ি নিয়ে সেই ড্রাইভারই আবার ফিরছে হয়তো কয়েক ঘন্টা রেস্ট নিয়ে, সেখানে তাকে হয়তো আপনারা ডবল পয়সা দিচ্ছেন, কিন্তু এই ক্ষেত্রে আপনারা কেন এখন পর্যন্ত নিয়ম করতে পারেনি, যার কারণে দুর্ঘটনা ঘটার অন্যতম কারণ যে ওভার ডিউটি বলা হয়, যে ড্রাইভারকে দিয়ে ওভার ডিউটি করাচ্ছেন। আপনাদের হয়তো 2 জন ড্রাইভার রাখলে চিটাগাং থেকে একজন উঠবে, একজন নেমে যাবে, এই সিস্টেম করলে হয়তো আপনাদের বেশি খরচ হয়, কিন্তু এই খরচগুলি অ্যাভয়েড করার জন্যই আপনারা বা অতি মুনাফার করার জন্য এই বিষয়গুলো করেন এবং টোটাল পরিবহন সেক্টরকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রাখেন। যদি বলা হয়, আপনি কি বলবেন? আপনি প্রথমেই আপনার এই অভিযোগটাকে এইভাবে আমি না বলা হয়, আমি এইটাই বলা হয় মানে কি জানেন, there is a two things, one is perception, that is a fact. আপনার হচ্ছে পারসেপশন, আপনি শুনেছেন, বাট হোয়াট আই এম টেলিং দ্যাট ইজ ফ্যাক্ট। হোয়াট ইজ ফ্যাক্ট হচ্ছে এই নিয়ে আমাদের প্রত্যেকটি গাড়িতে, আপনি আজকে যদি এই মুহূর্তে এই টক শো শেষ করে আমার সাথে যান, আপনি কোন কোম্পানিতে যাবেন চলেন, আমি দেখাবো, আমাদের প্রত্যেকটা গাড়িতে 2টো ড্রাইভার, ইচ অ্যান্ড এভরি। বাংলাদেশে তো একটা সময় শুধু ডে সার্ভিস ছিল, আপনি জানেন, নাইট সার্ভিস ছিল না। যখন নাইট সার্ভিস হলো, মোস্ট অফ দি ভেহিকলসে হচ্ছে আমাদের 2টো ড্রাইভার। হ্যাঁ, কিছু কিছু লোকাল গাড়ি আছে, অঞ্চল ভিত্তিক চলে, ওই ছোট ছোট রুটে, সে সমস্ত গাড়িতে অনেক মালিকের একটা করে ড্রাইভার থাকে। বাট আপনারা আমাদের মতো বা আন্তজেলা রুটে বড় বড় যে কোম্পানিগুলোকে দেখেন বা আন্তজেলা রুটে যে গাড়িগুলো, যে প্রত্যেকটি গাড়িতে 2টো ড্রাইভার। শুধু তাই না, আমি আপনাকে বলি, ওই 2টো ড্রাইভারের যদি কেউ ছুটিতে যায়, অসুস্থ হয়, তাকে সাপোর্ট করার জন্য আমাদের আবার প্যানেল অফ ড্রাইভার্স আমরা রাখি, যেটাকে আমরা বলি হলো স্পেয়ার ড্রাইভার। ওই 2 জন ড্রাইভারকে আমরা বলি পার্মানেন্ট ড্রাইভার, অর্থাৎ তুমি যাবা ও আসবে, এরকম। সুতরাং এই যে আপনাদের পারসেপশন রিলেটেড আমাদের হয়েছে কি দুর্ভাগ্য, আমি আপনাকে একটু পারসেপশন বলছেন তো, কিন্তু আমি এখন হয়তো বাসে অনেক বছর ধরে হয় না, কিন্তু আমি ধরেন 5-6 বছর আগেও যখন আমি
ধরেন কোনো কারণে আমি সিলেট গিয়েছি, আমি যেই ড্রাইভারকে দিয়ে আমি গিয়েছি সকালবেলা, হয়তো বিকেলবেলা সেই ড্রাইভারকে দিয়ে আমি হয়তো ফিরতে হয়েছে, Correct. সে একই ড্রাইভারকে দিয়ে আমার ফিরতে হয়েছে। Correct. এখানে আমি একটু আপনাকে ব্যাখ্যা করে দিই, এই যে আপনার ভুলটা কোথায় হচ্ছে। আমাদের ড্রাইভারদের চরিত্রটা হলো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্রাইভাররা যেটা চায় যে সে তার বাসাটা যেখানে, যদি তার বাসা ঢাকা হয়, সে সেখানে এসে রেস্টটা করবে। এখন আমাদের কি করতে হয়, আমি আপনাকে টোটালটা ঝুঁকিপূর্ণ হচ্ছে না? না, আমি একটু বলি, আমাকে এক্সপ্লেইন করতে দেন, তাহলে আপনি বুঝবেন। সে যখন এখান থেকে যাচ্ছে, দেন উই আর গিভিং হিম এ রেস্ট অফ 4-5 hours টু স্লিপ অ্যান্ড টেক ফুল এনার্জি। দেন হি ইজ এগেইন কামিং ব্যাক টু ঢাকা। ঢাকা আসার পর দেন হি ইজ টেকিং এ রেস্ট অফ 24 hours। এখন আপনি বলবেন যে এটা আপনারা কেন মেনে নিচ্ছেন, কেন তাকে ওই মাথায় দিচ্ছেন না। এটা নিয়ে আমি বহু কাজ করেছি অ্যাসোসিয়েশন থেকেও, এবং আমি আমার ব্যক্তিগত প্রতিষ্ঠানে, বাট উই ফেইলড। তাদের বক্তব্য হচ্ছে একটি, যে আমি যখনই ওই মাথায় থাকবো তখন আমার ফ্যামিলির যে রেসপন্সিবিলিটিগুলো আমি ওই অল্প সময়ের মধ্যে সেগুলো পালন করতে পারি না। আমাদের চাকরির বৈশিষ্ট্যটাই হচ্ছে এরকম যে আমাকে যেতে হয় আসতে হয়, যেতে হয় আসতে হয়, যেটা মোবাশ্বর ভাইয়ের চাকরির বৈশিষ্ট্য না, যেটা আপনার না, যেটা ভাইয়ের না, যেটা আমার না, বাট আমার একটা ড্রাইভারের। সুতরাং আমাদের ইন্ডাস্ট্রির কিছু নিজস্ব চরিত্র আছে, নিজস্ব বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যর কারণেই আপনি এই ইন্ডাস্ট্রির বাইরে থেকে আপনি একজন সাধারণ মানুষ হিসেবে এই ইন্ডাস্ট্রিকে যেভাবে দেখতে চান, যেভাবে ভাবেন, বাস্তবে আমরা এটাকে ঠিক সেভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি না। কিন্তু সেটা যে যখন অভিযোগটি হয় না, করা তখন হয় সেটা যে কি একটি ঝুঁকিপূর্ণ গাড়িতে হয় না? একটি ড্রাইভার, আমার একটু না না না, বক্তব্য আছে। আমি বারবার আমার একটু বলছি, বক্তব্য আছে। আমি বলবো না যে ঝুঁকিকে আমরা শূন্যে আনতে পেরেছি, আমি বারবার একটি কথা বলেছি। জি জি, আমি মোবাশ্বের কিন্তু ভাই। আমার জি। ছোট্ট- মোবাশ্বের ভাই, আমি একটু বলি, হ্যাঁ, আপনি জি, অবশ্যই please, বলবেন। please। আমি এখানে কোনো মিথ্যা কথা বলতে আসিনি। আমি একটা কথা বলি, আমি কখনোই বলিনি, বা আমি আমার অন্য টকশোগুলোতেও বলি যে দেখেন, আপনারা যদি একটি ইউরোপিয়ান কান্ট্রি বা ফার ইস্টের একটা কান্ট্রির সাথে বাংলাদেশকে তুলনা করেন, তাহলে আমি প্রথমেই হাত উপরের দিকে তুলে দিব যে আমার হাজারো ব্যর্থতা আছে, আমার অনেক কিছু আমি করতে পারিনি, অনেক কিছু আমাদের সংশোধন করা শুরু সম্ভব করতে হয় হবে না। না। না 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 না, আমি একটু বলি, আমি আশার বাণী শোনাচ্ছি, আমি ওই আপনাকে আশার বাণী আছে। শোনাচ্ছি। If you start the place where you started the journey, it বাংলাদেশের means- গার্মেন্টস নিয়ে আমি অনেক সেই কথা কথাই ছিল, বলছি। এখন আপনি maximum 45 years green back garments বাংলাদেশে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের আমরা যেখান থেকে শুরু করেছিলাম, আপনি যদি সেই জায়গা থেকে আজকে এই 2017-এ এসে পরিবহনটাকে একটু দেখেন, তাহলে আপনি দেখবেন যে আমরা আল্লাহর রহমতে আমরা অনেক এগিয়েছি। আমরা হয়তো আপনাদের সেই মনের স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারিনি, কিন্তু আমরা কিন্তু দাঁড়িয়ে নেই, we are moving। করেছেন আমাকে বলা হচ্ছে যে আমি তার প্রশ্নটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি ড্রাইভার আলামিন বলছিলাম, জি বলেন। চট্টগ্রাম থেকে। জি বলেন। আমার একটা প্রশ্ন হলো স্যার, জি বলেন। ড্রাইভার মারলেই এই যাবজ্জীবন আন্দোলন মারধর করে, তো ড্রাইভার তো জানি মারে না, তো ড্রাইভার দিকে যে গাড়ি মারধর করে, গাড়ি ভাঙচুর করে, সেটার তো কোনো বিচার আওতায় আনা হয় না। এবার ডিউটি করাবে 8 ঘন্টা, এখানে ডিউটি করে 17 ঘন্টা 2.5 ঘন্টায়, বেতন তো তাই না, আর রাস্তায় কত পয়েন্ট হইতে হয়। কারণ কেউ তো আর ইয়ে করে না, যেটা অ্যাক্সিডেন্ট করে তদন্ত হয় না, পুলিশও আসে না, পাবলিক ভাঙচুর করে, মারধর করে, এটা তো কোনো বিচার নেই। তো আমরা অরিজিনাল লাইসেন্স মানে গাড়ি চালাই, আবু আমাদের তো অত্যাচার, তো আমরা কোথায় যাবো? যারা লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে তাদের কি বিচার হবে? আমাদের পাবলিক মারধর করে, গাড়ি ভাঙচুর করে, এটা তো কোনো বিচার হয় না স্যার। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু একটু আগেই বলছিলাম, আপনি বলছেন যে না, এইটারই একটা মজা। 17-18 ঘন্টা ডিউটি কিন্তু আমরা শেষ করতে পারিনি। আমাদের একটা স্টাডি রিপোর্ট, আমি 17-18 ঘন্টা ডিউটি একজন ড্রাইভারই বললেন। না, ওনাকে সাপ্লিমেন্ট করছি, জি। কাজে লাগবে। জি ওনার উনি যে কথাগুলি বলছেন এগুলি 100% সত্য। তবে না। একটু আমি বলে নিই, আমরা একটা স্টাডি রিপোর্ট করতে যে দেখেছি, দামি দামি গাড়িগুলির বেলা ড্রাইভার একেবারে অ্যাপয়েন্টেড, 2 জন ড্রাইভার আছে, এবং ওনারা মনিটর করে ড্রাইভার নিয়মিত রেস্ট নিচ্ছে কিনা, খাচ্ছে কিনা, ঘুমাচ্ছে কিনা। কারণটা হচ্ছে আমাদের ব্যাখ্যায় এসছে ওই গাড়ির অ্যাক্সিডেন্ট হলে প্রচুর টাকা লস হয়। আর এই গাড়িগুলি কিন্তু আপনি দেখেন, এখন যদি হিসাব করেন, এই দামি এয়ার কন্ডিশন গাড়ি যেগুলি ইন্টার ডিস্ট্রিক্ট যায়, অনেক দামি, সেই গাড়িগুলির অ্যাক্সিডেন্ট নাই বললেই চলে। এবং যে কয়েকটি অ্যাক্সিডেন্ট আমরা পেয়েছি অন্য গাড়ির কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, অর্থাৎ এর ড্রাইভারগুলি এডুকেটেড, ইন ওয়ান সেন্স ড্রাইভিং এডুকেটেড, একদম স্পিড লিমিট করে চালায়, এবং এক প্রান্তে যে তারা রেস্ট নেয়, আরেক প্রান্তে আবার আসে। ঘটনাগুলি ঘটে, ওই যে উনি একটু বললেন
ইন্টার ডিস্ট্রিক্ট আরো গাড়ি রয়েছে যেগুলিতে হইল কন্ট্রাক্ট বেসিসে। আপনি যেটা মোবাশ্বের ভাই যেটা বলছেন ড্রাইভারদের ক্ষেত্রে, ট্রাক ড্রাইভারদের ক্ষেত্রে কি হয়? তারা তো আমি খালি তারা তো 7 দিনের জন্য, 8 দিনের জন্য, 10 দিনের জন্য তারা বাড়ি থেকে বের হয়ে যায়। একটা ডেস্টিনেশন থেকে শুরু করে আপনাকে একটু আরেকটা শেষ করে। মোস্ট অফ দি বড় যে লাক্সারিয়াস গাড়িগুলি, এই গাড়িগুলি কিন্তু এককভাবে টাকা দিয়ে মালিকরা নেন না। অধিকাংশ গাড়িতে 95% গাড়িতে ব্যাংকের লোন আছে এবং ইন্স্যুরেন্স আছে। ওই গাড়ির অ্যাক্সিডেন্ট হলে ইন্স্যুরেন্স কভার করে। ইন্স্যুরেন্স, আমি একটা ইন্স্যুরেন্স আপনি কোম্পানির সাথে আছি, যে প্রশ্নটা আসলে গাড়ির দাম যা তার চেয়ে অনেক আপনি কম। গাড়িটা মালিকানায় ফেরে কখন? ব্যাংকের সঙ্গে ট্রানজাকশনটা শেষ হওয়ার পর কিন্তু পূর্ণাঙ্গভাবে তার মালিকানায় ফেরে। ঠিক, জি, কিন্তু আমি আপনার কাছে আসছি জনাব ফারুক, যে একজন ড্রাইভার যেটা বললেন 17-18 ঘন্টা ডিউটির কথাটা, সেটা এটার থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারিনি। আপনাকে বারবার বলছি, জি, আমি কিন্তু কথাটা স্বীকারও করেছি, আপনারা কথাটাকে ধরতে পারেননি। আমাদের ড্রাইভার সাহেব যে কথাটি বলেছেন তার কথাটিও সত্য। সে 17 ঘন্টা ডিউটি করছে, আমার তো ডেটা হচ্ছে 24 আওয়ার্স। আমি কি করছি আমি আপনাকে বারবার বলছি, আমি আজকে তাকে যখন পাঠাচ্ছি, পাঠানোর পর আমি মনে করেন ওই ড্রাইভারটির বাসা হচ্ছে ঢাকা, সে আজকে ঢাকা থেকে সিলেট যাচ্ছে। সিলেট যাওয়ার পর হি ইজ টেকিং এ রেস্ট ফর 4 আওয়ার্স 5 আওয়ার্স, যে দেন এগেইন হি ইজ রিটার্ন ব্যাক টু ঢাকা। ঢাকা করার পর ঢাকা করার পর দেন আই এম সেন্ডিং হিম টু রেস্ট ফর 24 আওয়ার্স। এখন এটাকে যদি আপনি বলেন যে এটাকে আপনি কিভাবে করছেন, আপনি বাংলাদেশের মতো দেশে আমার পক্ষে এটা সম্ভব না যে প্রত্যেকটি ড্রাইভার এখান থেকে যে ওই পাশে যে থেকে 24 ঘন্টা সে ওখানে বসে থাকবে, আবার 24 ঘন্টা পর সে আবার বাংলাদেশে আসবে। আমি চ্যালেঞ্জ দেব, যদি একটি প্রতিষ্ঠান আপনি বাংলাদেশে দেখাতে পারেন, একটি ড্রাইভারকে আমি রাজি করতে পারেন, আমি আজকে সেই ড্রাইভারকে অ্যাপয়েন্ট করব। না, এটা হয়তো বেশি পয়সা দিলেই সম্ভব না, বেশি পয়সা দিলেও সম্ভব না। এখানে একটা জিনিস আমি আমার নাগরিক অনুভূতির থেকে বলছি, যে আমি যেটা শুরুতেই বলছিলাম যে আমি হ্যাপি যে উনি একটা প্রসঙ্গ নিয়ে আসছেন যে বাংলাদেশের গার্মেন্টসের চরম অব্যবস্থাপনা ছিল। যখন এটা নিয়ে আলাপ আলোচনা শুরু হল, তো বলে বাংলাদেশের আমরা ট্রেনিং নাই, গ্রামের থেকে না মেয়েদের দিয়ে করাচ্ছি, এইগুলো আমাদের পক্ষে সম্ভব না। যখন আমাদের প্রিন্সিপালরা বলো যে গার্মেন্টসের মালই বাংলাদেশ থেকে নেব না, তখন কিন্তু মালিকরা অনেকটা ব্যাপারে নতুন সিঁড়ি করা, স্বাস্থ্যসম্মত জায়গাকে কোন জায়গায় আপনার সেক্টরে আপনি যেটা বলছেন, আপনার সঙ্গে কিন্তু আমি দ্বিমত করছি না যে ওদের স্ট্যান্ডার্ড, ওদের লেখাপড়া, ওদের জায়গাটা, কিন্তু একেবারে অশিক্ষিত লোকদের স্কিল করা, এই যে বড় যে অর্গানাইজেশনগুলো ট্রেইনড আপ করা, মিনিমাম কনসাসনেসের জায়গাটা ডেভেলপ করা। বাংলাদেশে কিন্তু পল্লী চিকিৎসকদের ট্রেনিং দিয়েও সরকার কিন্তু অনুমোদন দিয়েছে যে তুমি চিকিৎসা করতে পারবে, সেই জায়গাটাকে খুব দুর্বল মনে হয়। এটা একটু ক্লিয়ার করি। এই যে আমি বললাম, আসলে হয়েছে কি, আমাদের পরিবহন সেক্টরের আমাদের স্পোকম্যান কম। আমরা যে কাজগুলো করছি না, ওইগুলোকে আমরা আসলে ওইভাবে ফলো করি, কারণ আরএনজি সেক্টর ইজ বাংলাদেশে ওয়ান অফ দি স্ট্রং সেক্টর ইন ইন্ডাস্ট্রি। দ্যাট ইজ ওরা স্পোকম্যান, ওদের খুব ভালো, ওরা খুব ভালো বলতে পারে, আর আমরা আসলে অত ভালো বলতে পারি না। তো আপনার ভালো বলাতে অন্য কোন সেক্টরের লোক আছে বলে ও মাই গড, ও মাই গড। না দেখেন, আমি একটু বলি, আমি ওনার ক্লাসটাকে ক্লিয়ার করছি। আপনি শুনলে খুশি হবেন যে আমরা বাংলাদেশে ব্র্যাকের মতো প্রতিষ্ঠানের সাহায্য নিয়ে, ব্র্যাকের একটা রিফ্রেশমেন্ট প্রোগ্রাম তারা আছে যেটার নাম হচ্ছে সুরক্ষা। আপনি শুনলে খুশি হবেন, আমরা বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো, কারণ আমাদের ওই ইনফ্রাস্ট্রাকচার নেই, আমাদের ওই ট্রেনার নেই। আমাদের মূল প্রবলেমটা কোথায় জানেন? আমি লাস্ট 2 ইয়ার্স ধরে 2টো ট্রেনার আমার কোম্পানির জন্য আমি খুঁজে বেড়াচ্ছি। ইভেন আমি আর্মিতে পর্যন্ত ট্রাই করেছি, আই এম নট গেটিং এনি ট্রেনার। ফার্স্ট অফ অল, আপনি তো শেখাবার জন্য শিক্ষক তো লাগবে, আমি শিক্ষক পাচ্ছি না। ব্র্যাক সামহাউ দে ম্যানেজড অ্যান্ড দে ডেভেলপড এ অর্গানাইজেশন যেখানে তারা এই রিফ্রেশমেন্ট প্রোগ্রামগুলো করায়। বাংলাদেশে এখন যতগুলো বড় বড় কোম্পানি আছে, প্রত্যেকটি কোম্পানি আমি আপনাকে নাম দিতে পারবো, ব্যাচে ব্যাচে আমরা ড্রাইভার ওদের কাছে পাঠাচ্ছি, 5,000, 6,000, 7,000 টাকা করে ওদের ওখানে রেখে রেসিডেন্সিয়াল ট্রেনিং দিয়ে আমরা রিফ্রেশমেন্ট করে নিয়ে আসছি। সুতরাং কিছু হচ্ছে না। আমি বারবার একটি কথা বলছি, আমাদের এখন অনেক কিছু করার বাকি আছে, আমাদের অনেক ফেইলুর আছে। আই ডু এগ্রি উইথ ইউ, বাট ফ্রম হোয়ার উই স্টার্টেড, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ 45 বছর আগে, সেই 45 বছর আগের সেই পরিবহনের সাথে যদি আপনি আজকের পরিবহনকে দেখেন এবং আপনি যদি বলেন স্টিল আমরা ওখানেই আছি, তাহলে আমি বড় কষ্ট পাবো। আমরা অনেক কাজ করেছি, আমি মনে করি আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে, অনেক কিছু করার বাকি আছে। এদেশের মানুষ যে স্বপ্ন দেখে, ইউরোপ হতে চাই আমরা ফার ইস্টের মতো ট্রান্সপোর্ট সিস্টেম চাই, আনডাউটেডলি আমিও চাই, আমরা সবাই চাই। কাজ হচ্ছে, কিন্তু সেই কাজটা যত বড় মাপে হওয়ার কথা সে বড় মাপে হচ্ছে না। বাট আমি একটি কথা বলবো,
এই কাজ আমি কিভাবে শেষ করব? মিনিট আমি আমরা চাইলেও ইয়েতে প্রাইভেট দিতে সেক্টর চাই, করতে ম্যাম। পারবো না। আজকে আমার ড্রাইভিং লাইসেন্সের অভাব হচ্ছে এই দেশে, Exactly. আমার প্রায় 15 লক্ষ। আপনি আমাকে একটি কথা বলেন ভাই, আপনি আমাকে মামলা দিচ্ছেন, আমাকে জেল দিচ্ছেন, আমার ড্রাইভারের লাইসেন্স নেই, আমার গাড়ির যা দরকার ড্রাইভার তার থেকে 15 লক্ষ লোক আমার এই দেশে, আমি আজকে অফিসিয়ালি এখানে স্বীকার করে যাচ্ছি, গাড়ি চালাচ্ছে উইদাউট লাইসেন্স। আপনি তার কি ব্যবস্থা করবেন সেটা আপনি আমাকে করেন। প্রশিক্ষণের ব্যবস্থার কথা। সুতরাং আপনি ড্রাইভিং লাইসেন্স, আমি বারবার বলেছি জি, আমাদের- যে বিআরটি এর আজকে যে ইনফ্রাস্ট্রাকচার, এই ইনফ্রাস্ট্রাকচার দিয়ে চলবে না। এই 15 জি, লক্ষ মোহাম্মদ মানুষকে শফি, আপনি শেষ ড্রাইভিং করুন লাইসেন্স দেওয়া একেবারে। সম্ভব। আমি সম্ভব। ছোট্ট একটা জি। কথা বলবো ওনার রেশ ধরেই। আমরা কিন্তু অনেক কিছু অ্যাচিভ করছি এই এত খারাপ কিছুর ভিতরেও। আমরা যদি দুর্ঘটনার হিসাবে চলে আসি, আমি একটা স্ট্যাটিস্টিক যদি আপনাকে হ্যাঁ, দিই খুশি তাহলে বুঝতে হবেন। পারবেন 2015-তে আমাদের দুর্ঘটনা হয়েছিল 4592টি, মৃত্যু হয়েছিল 6823। 16-তে যে এটা কি হয়েছে জানেন? 2998টি Correct. অ্যাক্সিডেন্ট এবং মৃত্যু হয়েছে 3412, অর্থাৎ Yes. 50% Yes, ড্রপ it's করেছে। reducing. কেন? দুটি কারণে। অ্যাওয়ারনেস, ওই Yes. আমার জেনারেল সেক্রেটারি সাহেব রাস্তায় রাস্তায় দৌড় শুরু করলেন, কার্ভগুলিকে Yes, কারেকশন correct, করলেন। correct. আর ওনারা যদি এখন এই ড্রাইভারদেরকে তৈরি করতে পারেন এবং আইনের আওতায় আনতে পারেন, আর সবচেয়ে বড় স্ট্যাটিস্টিক্স আমরা যেটা আইনের আওতায় পেয়েছি- আনতে পারলে তাহলে একটা আমরা মিনিট। না, না, এই- আমি মুবাশির ভাই, আধা মিনিট জি, একটু আমরা শেষ করতে আমি হবে একটা তাহলে এই আধা মিনিট না, জি, 30 এই সেকেন্ডে আমি- তথাকথিত 30 স্বেচ্ছা সেকেন্ডে আমি অবসরের বলি, নামে সেটা হলো- আর এই আমি বলছি যে, মানে এরকম দেখুন সব মানুষের সব সময় শেষ আশ্রয়স্থল বিচার ব্যবস্থা। এখন অত ডেভেলপমেন্ট না হলেও এই বিচার ব্যবস্থা আছে বলে আমরা সবাই আছি। বিচার ব্যবস্থাকে বিপন্ন করে বা তারা মানসিকভাবে বিভ্রান্ত হয়ে যায় বা তাদের এনার্জিটা লস হয়ে যাবে, এইরকম কোন কর্মসূচিতে আমরা যেন কেউ না যাই। এবং অবশ্যই। এই ধরনের ঘটনা যেন আর না না ঘটে, ঘটে। এই অবসরের নামে এই নৈরাজ্য যেন আর না ঘটে, অবশ্যই, আমরা অবশ্যই। সেটাই চাচ্ছি। expect করি। আপনাদের তিনজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।